আজকের ভিডিওতে বায়ুপুঞ্জ বা এয়ার মাস সম্পর্কে আলোচনা করব। বায়ুপুঞ্জ বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান, আর এটি কোনো অঞ্চলের সামগ্রিক আবহাওয়া নির্ধারণে এবং ফ্রন্ট বা বায়ু প্রাচীর তৈরিতে প্রধান ভূমিকা পালন করে থাকে। বায়ুপুঞ্জ বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে অনুভূমিকভাবে বিস্তৃত বিশাল আকৃতির হাজার হাজার কিলোমিটার ব্যাপী যে বায়ুস্তরের সর্বাংশে, বিশেষ করে উষ্ণতা, আর্দ্রতা প্রায় সমপ্রকৃতির বা একই রকম থাকে, তাকে বায়ুপুঞ্জ বা এয়ার মাস বলা হয়ে থাকে। বায়ুপুঞ্জের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হচ্ছে যে বিশাল আয়তন, অর্থাৎ একটি বায়ুপুঞ্জ অনুভূমিকভাবে কয়েক হাজার কিলোমিটার এবং উলম্বভাবে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল যে সমপ্রকৃতির ভৌত উপাদান, অর্থাৎ এর ভেতরের তাপমাত্রা, চাপ ও আর্দ্রতার পরিবর্তন এতটাই ধীর গতিতে হয় যে অনুভূমিকভাবে এটি প্রায় সমপ্রকৃতির হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য গতিশীলতা। বায়ুপুঞ্জটি উৎস অঞ্চলে তৈরি হওয়ার পর উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধীর গতিতে অগ্রসর হয়, ঠিক বায়ু প্রবাহের মতো। অর্থাৎ বায়ু প্রবাহের ক্ষেত্রেও আমরা দেখি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, আর বায়ুপুঞ্জের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে। উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে এই বায়ুপুঞ্জ অগ্রসর হয়, তবে বায়ু প্রবাহের মতন অত দ্রুত গতিতে অগ্রসর হয় না। বায়ুপুঞ্জের যে গতিশীলতা সেটা খুবই ধীর। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ এটি যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ বায়ুপুঞ্জ যে অঞ্চলের উপর দিয়ে ধীর গতিতে প্রবাহিত হয়, সেখানকার আবহাওয়াকে সম্পূর্ণ বদলে নিজের প্রকৃতি অনুযায়ী গড়ে তোলে। তো এইগুলো হলো বায়ুপুঞ্জের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আসি বায়ুপুঞ্জের যে উৎপত্তি এবং উৎস অঞ্চল সম্পর্কে, অর্থাৎ কোথা থেকে বায়ুপুঞ্জের উৎপত্তিটা হয়ে থাকে। বায়ুপুঞ্জ যে বিস্তীর্ণ ও সমপ্রকৃতির অঞ্চলের উপর দীর্ঘকাল স্থির থেকে নিজের ভৌত বৈশিষ্ট্য যথা উষ্ণতা ও আর্দ্রতা লাভ করে, তাকে বায়ুপুঞ্জের উৎস অঞ্চল বা সোর্স রিজিয়ন বলা হয়। অর্থাৎ যে অঞ্চলের থেকে বায়ুপুঞ্জটা তৈরি হচ্ছে সেই বিস্তীর্ণ অঞ্চলকে বলা হয় বায়ুপুঞ্জের উৎপত্তি অঞ্চল। আর এই বায়ুপুঞ্জ তৈরি হতে গেলে দুটো গুরুত্বপূর্ণ শর্ত লাগে। প্রথমত, বিস্তীর্ণ ও সমপ্রকৃতির ভূভাগ, অর্থাৎ উৎস অঞ্চলটি হয় সম্পূর্ণ জলভাগ হতে হবে, যেমন মহাসাগর, অথবা সম্পূর্ণ স্থলভাগ হতে হবে, মরুভূমি বা বরফাবৃত সমভূমি থাকতে হবে, অর্থাৎ সমপ্রকৃতির হতে হবে। যা হবে সেটাই থাকতে হবে। জলভাগ হলে পুরো জলভাগ, আর স্থলভাগ হলে পুরোটাই স্থলভাগ। জল ও স্থলের মিশ্রণ থাকলে বায়ুপুঞ্জ গঠিত হতে পারে না। অর্থাৎ এমন কোনো অঞ্চল যেখানে জলভাগেরও অংশ আছে এবং স্থলভাগেরও অংশ রয়েছে, সেই সমস্ত অঞ্চলে বায়ুপুঞ্জ তৈরি হয় না। আর বায়ুপুঞ্জ তৈরি হতে গেলে অঞ্চলটাও বিশাল হতে হবে। বিশাল অঞ্চল জুড়ে এই সমপ্রকৃতির ভূভাগ থাকলে তবেই বায়ুপুঞ্জ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হবে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ শর্তটা সেটা হচ্ছে বায়ু স্থিরতা, অর্থাৎ ওই অঞ্চলে, মানে যে অঞ্চলেতে বায়ুপুঞ্জ তৈরি হবে সেই অঞ্চলে বায়ু প্রবাহ অত্যন্ত শান্ত বা ধীর গতির হতে হবে এবং উচ্চচাপ বলয় থাকতে হবে, যাতে বায়ু দীর্ঘক্ষণ স্থির থেকে সেখানকার তাপমাত্রা ও আর্দ্রতা শোষণ করতে পারে। এই দুটো গুরুত্বপূর্ণ শর্ত আছে এই বায়ুপুঞ্জ তৈরি হওয়ার ক্ষেত্রে। এবার আসবো এই ম্যাপটাতে, যেখানে দেখো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে যে বায়ুপুঞ্জগুলো তৈরি হয়েছে সেই বায়ুপুঞ্জের লোকেশনটা এই ম্যাপেতে দেওয়া আছে। এবার এখানে হয়তো তোমরা এই মুহূর্তে বুঝতে পারছো না যে এই যে সিপি বা সিটি বা এমটি, এই যে এগুলো বায়ুপুঞ্জের নাম। অর্থাৎ আমরা পরেতে যে বায়ুপুঞ্জের যে শ্রেণীবিভাগটা জানবো, সেই শ্রেণীবিভাগটা জানলে তোমরা এই যে শর্টে যে বায়ুপুঞ্জের নামগুলো দেওয়া আছে এই নামগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। এখানেতে তোমরা শুধু দেখো যে বায়ুপুঞ্জ যে তৈরি হয়েছে, বায়ুপুঞ্জগুলো কোথায় কোথায় কোন কোন অঞ্চলে তৈরি হয়েছে, পৃথিবীর কোন কোন অঞ্চলে এই বায়ুপুঞ্জগুলো অবস্থান করে। এবার আসবো বায়ুপুঞ্জের শ্রেণীবিভাগ, অর্থাৎ এই আবহাওয়াবিদ প্রিয়র্থা এবং অন্যান্য বিজ্ঞানীদের মতে এই উৎস অঞ্চলের অক্ষাংশ এবং প্রকৃতি
অর্থাৎ এই উষ্ণতা আর্দ্রতা যেটা বায়ুপুঞ্জ তৈরি বায়ুপুঞ্জের একটি অন্যতম উপাদান, তার উপর ভিত্তি করে বায়ুপুঞ্জকে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে। আর এদের এই ইংরাজি ছোট ও বড় হাতের অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। অর্থাৎ একটু আগে যে ছবিটা আমরা দেখছিলাম, এই যে ইংরাজি ছোট এবং বড় হাতের অক্ষর দিয়ে এই বায়ুপুঞ্জগুলোকে বোঝানো হয়ে থাকে, যে 4টি প্রধান বায়ুপুঞ্জ তৈরি হয়ে থাকে। এবার আসা যাক প্রথমে অক্ষাংশ বা উষ্ণতার উপর ভিত্তি করে যে বায়ুপুঞ্জগুলো হয়ে থাকে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মেরুদেশীয় অর্থাৎ পোলার এয়ার মাস, যেটাকে ক্যাপিটাল পি দিয়ে বোঝানো হয়ে থাকে। আর এটা উচ্চ অক্ষাংশের শীতল অঞ্চলের বায়ুপুঞ্জ। পোলার মানে শীতল অঞ্চল, সেটা আমরা জানি, মেরু অঞ্চল। তো এই যে পি অর্থাৎ এই মেরুদেশীয় বায়ুপুঞ্জ, এটা মেরু অঞ্চলেতে তৈরি হয়ে থাকে, উচ্চ অক্ষাংশে তৈরি হয়ে থাকে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে ক্রান্তীয় বা টপিক্যাল বায়ুপুঞ্জ। তো এইটা ট্রপিক্যাল যে বায়ুপুঞ্জ, এটাকে সংক্ষেপে টি দিয়ে বোঝানো হয়ে থাকে। আর এটা ট্রপিক্যাল তথা নিম্ন অক্ষাংশের বিশেষত উষ্ণ অঞ্চলের বায়ুপুঞ্জ, যেটা সেইটা তৈরি হয়ে, মানে সেটা এই ধরনের বায়ুপুঞ্জ, ট্রপিক্যালটা। আরেকটা রয়েছে আর্কটিক, অর্থাৎ যেটাকে এ দিয়ে বোঝানো হয়ে থাকে। এটাও মেরু বিন্দুর চারপাশে চরম শীতল বায়ুপুঞ্জ। অর্থাৎ দেখো এখানে মেরু দেশীয় একটা আছে যেটাকে পোলার বলা হয়, আর একটা আর্কটিক যেটা একদম মেরু বিন্দুর চারপাশে যে বায়ুপুঞ্জটা তৈরি হয়ে থাকে, চরম শীতল যে বায়ুপুঞ্জটা, সেইটাকে বোঝানো হয়ে থাকে। আর একটা রয়েছে দেখো নিরক্ষীয় অঞ্চলেতে যে বায়ুপুঞ্জ তৈরি হয়ে থাকে, অর্থাৎ ইকুয়েটোরিয়াল যে পোলার ইকুয়েটোরিয়াল যে বায়ুপুঞ্জ, যেটা অর্থাৎ সংক্ষেপে এটাকে ক্যাপিটাল ই দিয়ে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ নিরক্ষরেখার চারপাশে অত্যন্ত উষ্ণ এবং আর্দ্র বায়ুপুঞ্জ। তো এক্ষেত্রেও দেখো এই যে ক্রান্তীয় যে অঞ্চল আছে, ক্রান্তীয় অঞ্চলের বায়ুপুঞ্জ উষ্ণ হয়ে থাকে, উষ্ণ আর্দ্র, কিন্তু তার থেকেও বেশি উষ্ণ এবং আর্দ্র বায়ুপুঞ্জ সেটা হলো এই নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুপুঞ্জটা তৈরি হয় সেইটা। তো এই 4টে অক্ষাংশ বা উষ্ণতা অনুযায়ী এই বায়ুপুঞ্জ হয়ে থাকে পোলার, ট্রপিক্যাল, আর্কটিক আর ইকুয়েটোরিয়াল। এবার আসি উৎস অঞ্চলের প্রকৃতি তথা আর্দ্রতার উপর ভিত্তি করে বায়ুপুঞ্জ। এটা দুটো ভাগ আছে, একটা মহাদেশীয় বা কন্টিনেন্টাল, যেটা স্মল সি দিয়ে, স্মল ইংরাজি সি দিয়ে বোঝানো হয়, আর একটা সামুদ্রিক বা মেরিটাইম, যেটা স্মল এম দিয়ে বোঝানো হয়ে থাকে। তো মহাদেশীয় বায়ুপুঞ্জের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা দেখা যায়, এটা হচ্ছে শুষ্ক প্রকৃতির হয়ে থাকে, যেহেতু স্থলভাগের উপর তৈরি হয়, আর্দ্রতার পরিমাণ কম। আর সামুদ্রিক যে বায়ুপুঞ্জ মেরিটাইম, সেটাতে আর্দ্রতা বা জলীয় বাষ্পপূর্ণ থাকে, যে কারণে এটা আর্দ্র হয়ে থাকে মহাসাগরের ওপরেতে তৈরি হওয়ার দরুন, কারণ মহাসাগর থেকে জলটা, মানে জলীয় বাষ্প হিসেবে জল এই বায়ুপুঞ্জতে সংযোজিত হয়। এবারে এই যে দুটো ভাগ আছে, একটা এই অক্ষাংশ এবং আর্দ্রতার উপরে ভিত্তি করে, এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে 4টি প্রধান বায়ুপুঞ্জ তৈরি হয়েছে, যেটাই বায়ুপুঞ্জের প্রধান বিভাগ। সেটা দেখো কি আছে, একটা হচ্ছে সিপি অর্থাৎ কন্টিনেন্টাল পোলার, যেটা আমরা জানলাম সি দিয়ে কন্টিনেন্টাল আর পি দিয়ে পোলার। তো কন্টিনেন্টাল আর পোলার যে এয়ার মাস, সেটা অর্থাৎ মেরুদেশীয়, মহাদেশীয়, মেরুদেশীয় বায়ুপুঞ্জ। এটা দেখো শীতল ও শুষ্ক হয়ে থাকে, যেমন সাইবেরিয়ার এবং কানাডার উপরে যে বায়ুপুঞ্জটা তৈরি হয় সেই বায়ুপুঞ্জটা। এবার দেখো এইখানে, এবার যদি আমি ম্যাপটাতে যাই, তাহলে দেখো এই যে সিপি, এই যে কন্টিনেন্টাল আর পোলার, তো এই যে রিজিয়ান যেটা রয়েছে, রিজিয়ানটা আমরা জানি যে সাইবেরিয়ার রিজিয়ান। তো এই রিজিয়ানেতে যে বায়ুপুঞ্জটা তৈরি হয়েছে সেইটা হলো এই সিপি বায়ুপুঞ্জ, কন্টিনেন্টাল আর পোলার। আর দেখো এখানেও তো এই নর্থ আমেরিকার এই যে ক্যানাডা রয়েছে, তো এখানেও যে বায়ুপুঞ্জটা তৈরি হয়েছে সেটাও সিপি। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই শ্রেণীবিভাগগুলো পড়বে এবং সেই সঙ্গে এই ম্যাপটাকে দেখে তোমরা লোকেশনটা জেনে নেবে। এবার দেখো এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে এমপি, অর্থাৎ মেরিটাইম পোলার ক্যাটাগরির বায়ুপুঞ্জ, অর্থাৎ সামুদ্রিক আর মেরুদেশীয়। অর্থাৎ মেরুদেশীয় অঞ্চলে যে সমস্ত সামুদ্রিক এলাকা রয়েছে সেইখানে যে বায়ুপুঞ্জ তৈরি হয় সেইটা। তো এই বায়ুপুঞ্জ শীতলও হয়ে থাকে, আবার আর্দ্রও হয়ে থাকে। খেয়াল রাখবে মহাদেশীয় যে বায়ুপুঞ্জ সেগুলো শুষ্ক হয়, আর সামুদ্রিক বায়ুপুঞ্জগুলো আর্দ্র হয়ে থাকে। তো শীতল আর্দ্র, যেমন এই উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে যে বায়ুপুঞ্জটা তৈরি হয়েছে সেইটা এই ধরনের এমপি। অর্থাৎ ম্যাপটা দেখো, ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই দেখো এই যে এম টি, অর্থাৎ এই যে এই বায়ুপুঞ্জটা,
আর এই যে এমপিও আছে, এইখানেও এই বায়ুপুঞ্জটা, এই যে অঞ্চলটা, এটা পোলার রিজিয়নের মধ্যে পড়ছে। তো এমপি মানে হচ্ছে মেরিটাইম, আর পোলার মানে তোমার মেরুদেশীয়। তো এই এমপি ক্যাটাগরি, এটা পুরো আটলান্টিক মহাসাগর, আমরা জানি এটা। তো এইটা তো এরকমভাবে এটা তোমরা দেখে নেবে। এরপরে দেখো রয়েছে সিটি, অর্থাৎ কন্টিনেন্টাল ট্রপিক্যাল, অর্থাৎ মহাদেশীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ। এটা উষ্ণ হয় এবং শুষ্ক হয়ে থাকে, কারণ মহাদেশীয় তো শুষ্ক হয়, আর যেহেতু এটা ক্রান্তীয় অঞ্চলে, সেই জন্য এটা উষ্ণ হয়ে যাবে। যেমন সাহারা মরুভূমির উপরে যে বায়ুপুঞ্জটা তৈরি হয়েছে সেইটা। আর একটা বায়ুপুঞ্জ আছে এমটি, অর্থাৎ মেরিটাইম ট্রপিক্যাল, অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়নের যে সামুদ্রিক এলাকা রয়েছে, সেই সামুদ্রিক এলাকায় এই বায়ুপুঞ্জটা তৈরি হয়ে থাকে। যেমন দেখো, এই ভারত মহাসাগর ও মেক্সিকো উপসাগরের উপরে তৈরি হওয়া যে বায়ুপুঞ্জ। আর একটা বিষয় বায়ুপুঞ্জের সঙ্গে যুক্ত আছে, যেটা হচ্ছে যে বায়ুপুঞ্জটি তার নিচের ভূভাগের চেয়ে ঠান্ডা হলে তাকে কে, অর্থাৎ কোল্ড, এবং গরম হলে তাকে ডব্লু বা ওয়ার্ম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন CPK বা MTW, অর্থাৎ যে অঞ্চলের উপরেতে বায়ুপুঞ্জ অবস্থান করছে সেই অঞ্চলের থেকে, মানে সেই বায়ুপুঞ্জটা, তার যে নিচের যে ভূভাগ রয়েছে তার চেয়ে যদি ঠান্ডা হয়, মানে বায়ুপুঞ্জর যে ঠান্ডাটা সেটা নিচকার ভূভাগের থেকেও যদি বেশি ঠান্ডা হয়, তখন তার সঙ্গে একটা কে অক্ষর জুড়ে যায়, যেটা দিয়ে আরও বেশি ঠান্ডা বা কোল্ডকে বোঝানো হয়ে থাকে। আর যদি গরম হয় তাহলে সেটা ডব্লু দিয়ে বোঝানো হয়ে থাকে। তো এইটা হলো বায়ুপুঞ্জের প্রধান যে বিভাগগুলো আছে সেইটা। এবারে আসা যাক বায়ুপুঞ্জের যে রূপান্তর, বায়ুপুঞ্জের যে চরিত্রের যে বদলটা হয় সেইটা, তো মডিফিকেশনটা কিভাবে হয়। দেখো, একটা বায়ুপুঞ্জ যখন তার নিজস্ব উৎস অঞ্চল ছেড়ে অন্য কোনো নতুন অঞ্চলের উপর দিয়ে যাত্রা শুরু করে, অর্থাৎ আমরা যেটা বায়ুপুঞ্জের বৈশিষ্ট্যের মধ্যে যেটা জানলাম, সেটা হচ্ছে যে বায়ুপুঞ্জ একবার তৈরি হওয়ার পরে অতি ধীর গতিতে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আস্তে আস্তে বায়ুপুঞ্জটা অগ্রসর হয়, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। তো এই যে অগ্রসর হয়, যে যাত্রাটা শুরু করে, তখন কি হয়, এই যে ভূভাগের উপর থেকে এটা মানে যাচ্ছে, সেই ভূভাগের দ্বারা তার বৈশিষ্ট্য প্রভাবিত হয়। মানে বায়ুপুঞ্জের উষ্ণতা, আর্দ্রতার মতন গুরুত্বপূর্ণ যে উপাদান, সেগুলো নিচের ভূভাগের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, এবং এই বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হতে থাকে, আর যেটা এই বায়ুপুঞ্জের রূপান্তর বা এয়ার মাস মডিফিকেশন বলা হয়। এটা দুভাবে হয়ে থাকে। প্রথমত তাপীয় রূপান্তর বা থার্মোডাইনামিক মডিফিকেশন। এক্ষেত্রে দুটো পদ্ধতিতে এটা হয়ে থাকে। প্রথমত নিচ থেকে উত্তপ্ত হওয়া, অর্থাৎ বায়ুপুঞ্জ যে অঞ্চলের উপর থেকে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলকার যে উত্তাপটা আছে সেটা যদি বায়ুপুঞ্জে সংযোজিত হয়। অর্থাৎ দেখো, যে কোনো শীতল বায়ুপুঞ্জ, যেমন দেখো এই CP ক্যাটাগরির যে বায়ুপুঞ্জ, এটা উষ্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত মানে যাওয়ার সময় নিচ থেকে তাপ শোষণ করে উষ্ণ হালকা হয়ে পড়ে, ফলে বায়ুমণ্ডলে অস্থিরতা বা ইনস্টেবিলিটি তৈরি হয়, মেঘ বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ নিচকার ভূপৃষ্ঠ যদি খুব উষ্ণ হয়, সেইখানে কি হয়, এই নিচের ভূপৃষ্ঠের যে উষ্ণতাটা সেটা বায়ুপুঞ্জের মধ্যে, বিশেষত শীতল বায়ুপুঞ্জ যদি হয়, তার মধ্যে সংযোজিত হতে থাকে, এবং তার ফলে ওই বায়ুপুঞ্জের মধ্যে ইনস্টেবিলিটি তৈরি হয়ে থাকে, যেটা ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। আর একটা হয় এর সম্পূর্ণ বিপরীত, সেটা হলো যে নিচ থেকে শীতল হওয়া, অর্থাৎ কোনো উষ্ণ বায়ুপুঞ্জ শীতল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নিচের যে তাপ আছে সেই তাপেতে কি হচ্ছে না, এই বায়ুপুঞ্জটা ঠান্ডা ও ভারী হয়ে পড়ে। মানে নিচের মানে অঞ্চলটা তো ঠান্ডা থাকে, তো সেই ঠান্ডার জন্য কি হচ্ছে, উষ্ণ বায়ুপুঞ্জটা আস্তে আস্তে শীতল হয়ে পড়ে, ঠান্ডা হয়ে যায়, এবং ঠান্ডা হলে ভারী হয়ে পড়ে। আর এক্ষেত্রে বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ বায়ুমণ্ডল স্থিতিশীল বা স্টেবল হয়ে পড়ে এবং কুয়াশা তৈরি হয়। তো মনে রাখবে, যদি বায়ুপুঞ্জ উত্তপ্ত হতে থাকে, নিচকার ভূপৃষ্ঠের তাপ থেকে যদি বায়ুপুঞ্জ উত্তপ্ত হতে থাকে, তাহলে কোনো শীতল বায়ুপুঞ্জের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে দেখা যাবে যে তার মধ্যে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হয়। আর যদি ঠান্ডা হয়ে যায়, ধরো কোনো উষ্ণ বায়ুপুঞ্জ শীতল ভূপৃষ্ঠের উপরে অবস্থান করার দরুন নিচকার ভূপৃষ্ঠের যে ঠান্ডা, সেই ঠান্ডা উষ্ণ বায়ুপুঞ্জকে শীতল করে দিচ্ছে, তার ফলে সেই বায়ুপুঞ্জটা কি হবে, আরও স্থিতিশীল বা স্টেবল হয়ে যাবে, যেটা কুয়াশা সৃষ্টি করে থাকে। আর এক ধরনের রূপান্তর হয়, যেটা হলো যান্ত্রিক রূপান্তর বা মেকানিক্যাল মডিফিকেশন। এক্ষেত্রে দেখো যেটা হয় সেটা হচ্ছে ঊর্ধ্বগমন বা টার্বুলেন্স বা লিফটিং হয়ে থাকে।
এক্ষেত্রে বায়ুপুঞ্জের যাত্রাপথে কোনো পর্বত বা উচ্চভূমি থাকলে বায়ু উপরে উঠতে বাধ্য হয় এবং শীতল হয়ে ঘনীভূত হয়। আর একটা হচ্ছে অধোগমন বা সাবসিডেন্স। তো এক্ষেত্রে কি হয় দেখো, যে কোনো উচ্চচাপ বলয়ে বায়ু উপর থেকে নিচের দিকে নামলে তা সংকুচিত ও উষ্ণ হয়ে পড়ে, যার ফলে বায়ু শুষ্ক হয়ে পড়ে। তো এই দুটো পদ্ধতি আছে, যে দুটো পদ্ধতির মাধ্যমে যান্ত্রিকভাবে বায়ুপুঞ্জের মডিফিকেশন হয়ে থাকে। তো এই হলো বায়ুপুঞ্জের পুরো যে বিষয়টা, তার সংক্ষিপ্ত একটা আলোচনা। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের বায়ুপুঞ্জ কি এবং তার যে মানে সেই সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।